শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যা দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সাময়িকভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সকলের চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে যক্ষ্মা রোগ নির্মূল করতে 100 দিনের সচেতনতা কর্মসূচি, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের শতবর্ষ উদযাপন, সদ্য প্রয়াত চিত্র পরিচালক শ্যাম বেনেগালের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বছরে সারা বিশ্বে 100 লক্ষ মানুষ যক্ষ্মা বা টিবি রোগে আক্রান্ত হন। তার মধ্যে ভারতে 25 থেকে 26 লক্ষ মানুষ আক্রান্ত হন এই রোগে, আর আমাদের রাজ্যে সেই সংখ্যাটা প্রায় 1 লক্ষ। সমীক্ষায় জানা গেছে আমাদের দেশে মোট জনসংখ্যার 31% মানুষের শরীরে যক্ষ্মার জীবাণু রয়েছে। বিশেষজ্ঞদের মতে কোনো কারণে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে এলে মাইক্রোব্যাকটেরিয়ান টিউবারকিউলোসিস শরীরে বাড়তে শুরু করে এবং যক্ষ্মা বা টিবি রোগে আক্রান্ত হবার সম্ভাবনা তৈরি হয়। সার্বিকভাবে এই রোগ দূরীকরণে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হচ্ছে 100 দিনের সচেতনতা কর্মসূচি, যা শুরু হয়েছে এ মাসের 7 তারিখে, চলবে বিশ্ব যক্ষ্মা দিবস অর্থাৎ আগামী মার্চের 24 তারিখ পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন পশ্চিমবঙ্গে এই কর্মসূচির দায়িত্বে থাকা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্তোষ কুমার রায়ের সঙ্গে। তিনি জানালেন দ্রুত চিকিৎসা শুরু হলে 2-3 মাসের মধ্যেই রোগীর লক্ষণ চলে যেতে শুরু করবে। এইখানে যেটা উদ্দেশ্য হচ্ছে আমাদের, সেটা যে প্রত্যেকটি যে টিবি রোগী যারা আছেন তাদের সমাজের মধ্যে চিহ্নিত করা আর তাদেরকে তাড়াতাড়ি ডায়াগনোসিস করে চিকিৎসা করা, যাতে সমাজের মধ্যে এই ছোঁয়াচে রোগ স্প্রেড না করে আর আমরা ইনফেকশনটাকে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারি। আর তাতে কি হবে যে আমাদের যে ন্যাশনাল টার্গেট কিংবা আমাদের রাজ্যেরও টার্গেট, যেটা 2025-এর মধ্যে টিবি এলিমিনেশন অ্যাচিভ করতে হবে, সেটা আমরা আরেকটু অগ্রসর হতে পারবো। তো মূলত যেটা বলার যে টিবি উপসর্গ যেটা হয় তাদের অনেক রকম সিমটম হয়। তো যাদের এরকম সিমটম থাকে তারা কিন্তু সরাসরি কাছাকাছি আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, আশা দিদি আছেন, এনএম দিদি আছেন, সিএইচও সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচওরা আছেন, তাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো সিমটম গুলি হচ্ছে 2 সপ্তাহের বেশি কারো কাশি হয়, 2 সপ্তাহ বেশি যদি জ্বর হয়, বাচ্চাদের মধ্যে ওজন কমে যাওয়া কিংবা ওজন না বাড়া, রাত্রিরে ঘাম হওয়া, কাশির সাথে রক্ত পড়া, বুকে ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খিদে হচ্ছে না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, কিংবা কোনো গাঁঠের মতো কোথাও যদি শরীরে ওরকম ফোলা যদি পাওয়া যায়, এরকম কারো যদি উপসর্গ থাকে, আমাদের যে কাছাকাছি স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর তাদের কফ পরীক্ষা করা হবে, এক্স-রে করা হবে, ট্রুনেট সিবিনেটের মাধ্যমে বিভিন্ন রকম টেস্ট করা হবে, আর পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। 1 নয়া পয়সা কিন্তু এই পরীক্ষা নিরীক্ষায় খরচ হবে না। যদি টিবি রোগ চিহ্নিত হয় এইসব টেস্টের মাধ্যমে, তাহলে ডাক্তারবাবু টিবির ওষুধ দেবেন, সেটাও কিন্তু বিনা পয়সায় সরকারি পরিকাঠামোতে পাওয়া যায়। তো টোটালটাই হচ্ছে একদম ফ্রি অফ কস্ট, পেশেন্টের 1 নয়া পয়সা কোথাও খরচ হবে না। কিন্তু যেটা উদ্দেশ্য হচ্ছে যে যাদের ধরুন এতদিন ধরে উপসর্গ আছে তারা যাতে চিকিৎসায় করেন, নিজেকে নেগলেক্ট না করে, আর খুব তাড়াতাড়ি যদি ওষুধ আমরা তাদেরকে চিহ্নিত করে সুস্থ করতে পারি, তো তত তাড়াতাড়ি তারা সুস্থ হবে আর ইনফেকশন সমাজে ছড়াবে না, আর আমরা মোটামুটি এই টিবি রোগটাকে কন্ট্রোল করতে পারবো। প্লাস 2025 ডিসেম্বরের মধ্যে আমরা এলিমিনেটও করতে পারবো। আমাদের রাজ্যে প্রত্যেক বছর 1,25,000 টিবি রোগী খুঁজে বার করার কথা। আমরা কিন্তু এখনো এই যে হিডেন কেসগুলি আছে, যাদের কাছে আমরা হয়তো পৌঁছতে পারছি না কিংবা তারা আমাদের কাছে আসতে পারছেন না, সেই উদ্দেশ্যেই কিন্তু এই ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন করে তাদের কাছে পৌঁছানো, তাদেরকে পরিষেবা দিয়ে তাদেরকে টিবি রোগী ডায়াগনোসিস করে চিকিৎসা করা, এই হচ্ছে উদ্দেশ্য এই 100 দিনের ক্যাম্পেইন। হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার পর যখন রোগী চিহ্নিত হলেন, সেক্ষেত্রে সেই রোগীর প্রতি পরিবারের মানুষের কর্তব্য কি থাকবে, বা আশপাশের যে মানুষজন তাকে কিভাবে রাখা হবে? 1 নম্বর হলো টিবি রোগীকে আলাদা করে আইসোলেশন করার কোনো প্রয়োজন নেই। ওষুধ শুরু করবেন, টাইমলি প্রত্যেক দিন ওষুধ খেতে হয়। যদি ড্রাগ সেন্সিটিভ টিবি হয় 6 মাস খাবেন, যদি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয় তাহলে
20 মাস পর্যন্ত ওষুধ খেতে হতে পারে। মাঝখানে 2 সপ্তাহ থেকে 1 মাস খাওয়ার পরেই কিন্তু সিমটম গুলো চলে যায়, পেশেন্ট সুস্থ বোধ করে। আর কয়েকটা প্রিভেনশন নিতে হয়, যেমন কোভিড আমলে আমাদেরকে শিখিয়েছিল মাস্ক পরা, কেন এই রোগটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, হাওয়া বাতাসের মাধ্যমে ছড়ায়। অতএব টিবি রোগীরা যেখানে সেখানে থুতু ফেলবেন না। তারপর হচ্ছে মাস্ক পরবেন, একটু পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন। তার জন্য সরকার থেকে তাদের নিঃশ্বাস পোষণ যোজনার আওতায় প্রত্যেক মাসে 500 টাকা করে দেওয়া হতো, সেটা বাড়িয়ে এখন 1000 টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেক মাসে। এছাড়া নিক্ষয় মিত্র আছেন যারা কিন্তু দত্তক নিচ্ছেন টিবি রোগীকে সাহায্য করছেন অ্যাডিশনাল নিউট্রিশন দিয়ে। তো তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা এই টিবি পেশেন্টদের সাহায্য করুন। আর বাড়ির লোককে বলা যে প্রত্যেক দিন নিয়মাফিক যেন ওষুধ খান পেশেন্ট, এটাই দেখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা টিবি প্রিভেন্টিভ থেরাপি হয়, যে বাড়ির লোকের যদি টিবি নাও থাকে তাকে একটা ওষুধ খেতে হয় INH কিংবা 3HP, সেটা দিয়ে প্রিভেনশনের জন্য, যাতে ওনাদের টিবি না হয়। এই যে বললেন যে টিবি রোগী দত্তক নেয় অনেকেই, সেই যোগাযোগটা, সেই সেতু বন্ধনটা কারা করবেন, কিভাবে, এটা যদি পেশেন্টরা একটু শোনেন আপনার মাধ্যমে। এটা আমাদের গ্রামের আশা দিদিরা আছেন, প্লাস যে কোনো গ্রামীণ হাসপাতালে যদি যান ওখানে আমাদের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আছেন, টিবি ট্রিটমেন্ট সুপারভাইজার, তাদের কাছে গেলেই তারা এই যোগাযোগটা করে দেবেন। যে কোনো মানুষ নিক্ষয় মিত্র হতে পারেন, একটা সাধারণ মানুষ গ্রামে যারা আছেন কিংবা শহরে আছেন, কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, কিংবা কোনো NGO হতে পারে, কোনো কর্পোরেট হতে পারেন। এইভাবে কিন্তু প্রায় আমাদের এখানে অনেক পেশেন্টকে, এই টিবি রোগীকে তারা দত্তক নিয়ে এইভাবে সাহায্য করছেন। আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে পুষ্টিকর খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা নেশা টেশা না করে, যাতে আমার শরীর সুস্থ থাকে, শরীরে প্রতিরোধ করার ক্ষমতা যাতে ঠিক থাকে, তাহলেই কিন্তু আমি টিবি রোগ থেকে বাঁচতে পারবো। তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, তাদের অপুষ্টিকর, ডায়াবেটিস, HIV ইনফেকশন, কিংবা অন্যান্য শরীরের অঙ্গের উপসর্গ, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, কিংবা হচ্ছে যারা স্মোক করেন, নেশা করেন, তাদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়। সব শেষে জানতে চাইবো, একজন টিবি রোগী সুস্থ হবার পর কতদিন পরে তিনি তার কর্মজীবনে ফিরে আসতে পারবেন? 6 মাস হচ্ছে চিকিৎসার কোর্স যদি ড্রাগ সেন্সিটিভ টিবি হন, কিন্তু 2-3 মাসের মধ্যেই কিন্তু ওনার সিমটম গুলো, ওনার ওজন বাড়তে শুরু করবে, সিমটম চলে যাবে। স্পুটামে যদি ব্যাকটেরিয়া টেস্ট করে আমরা পাই, 2 মাস পরে টেস্ট করে দেখি চিকিৎসা শুরু হওয়ার পর, সেটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু তিনি নিজস্ব নর্মাল কাজে কবে ফিরে যেতে পারবেন আর ওষুধ খেতে থাকবেন। কোয়ান্টাম পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন ও বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালায় জনসমক্ষে দেওয়া প্রথম বক্তৃতার অডিও প্রকাশ উপলক্ষে সংগ্রহশালায় আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলায় দেওয়া 1 ঘণ্টার এই বক্তৃতাটি সাধারণ মানুষ এখন থেকে সংগ্রহশালায় শুনতে পাবেন। অধ্যাপক সত্যেন বোসের পরিসংখ্যান ও কোয়ান্টাম পদার্থবিদ্যার শতবর্ষ উপলক্ষে ইউনেস্কো 2025 সালকে আন্তর্জাতিক কোয়ান্টাম মেকানিক্স ও প্রযুক্তি বর্ষ হিসেবে ঘোষণা করেছে। অনুষ্ঠানের শেষে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউটের আচার্য জগদীশচন্দ্র বোস প্রফেসর ডক্টর চন্দ্রিমা সাহা বলেন, প্রান্তিক স্তরে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চেতনাকে পৌঁছে দিতে সরকারকেই উদ্যোগী হতে হবে। উনি চেয়েছিলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রচার হোক, যার জন্য উনি জ্ঞান বিজ্ঞান পত্রিকা একটি বার করেছিলেন এবং সে পত্রিকা আজও চলে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বসন কণা ছড়িয়ে আছে সেটি ওনার নামে নামাঙ্কিত, কারণ উনি ওটা আবিষ্কার করেছিলেন। কাজেই যতদিন মডার্ন ফিজিক্স পড়ানো হবে ততদিন সত্যেন্দ্রনাথ বোসের নাম উচ্চারিত হবে। আর উনি যেটা বলতেন যে প্রসেস অফ সায়েন্টিফিক এনকোয়ারি, যেটা প্রত্যেকের মনে একটা অনুসন্ধিৎসা থাকা উচিত, বাচ্চার থেকে বড় থেকে, এবং সেইটাই হচ্ছে সায়েন্স। কাজেই কেউ হয়তো শিল্পী হলো, কেউ গায়ক হলো, কেউ খেলোয়াড় হলো, কিন্তু প্রত্যেকের মনেই অনুসন্ধিৎসা থাকে। আর যখন তারা ফুল ফ্লেজেড সায়েন্টিস্ট হয়ে যায়, যেটা আমি ইন্সপায়ার্ড হওয়ার কথা বলছিলাম বাচ্চাদের, যে সেইটাতে আমার মনে হয় সেই ইন্সপিরেশনটা দরকার, যে হ্যাঁ আমরা সায়েন্স করতে পারি, কেন সায়েন্স করতে পারি না। আমরা এই কোয়েরি বেসড যে প্রশ্নগুলো আর কি, এগুলো যে কোয়েরি আমরা করছি, এগুলো করার মধ্যে অনেক মজা আছে, অনেক স্যাটিসফ্যাকশন আছে, অনেক কন্ট্রিবিউশন টু সোসাইটি করা যায়। এই জিনিসটা তাদের মধ্যে ইনকালকেট করা, সেটা মানে আমাদেরই কর্তব্য তাদের করা। ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি
ডিজিটাল আর্কাইভের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর সুপ্রকাশ রায় সহজ ভাষায় ছাত্রছাত্রীদের কোয়ান্টাম পরিসংখ্যান এবং ঈশ্বর কণার বিষয়গুলি বুঝিয়ে দেন। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে যত মৌলিক কণা নিয়ে গঠিত, সেই সমস্ত কণাগুলিকে দুটি ভাগে বিজ্ঞানীরা ভাগ করেছেন। একটিকে আমরা বলি বোসন্স, আর একটিকে বলি ফার্মিয়ন্স। বোসন্স নামটা কেন? বোসন্স নামটা হচ্ছে যে কণাগুলি বোস স্ট্যাটিস্টিক্স, যেটা আজকে শতবর্ষ হচ্ছে, বোস স্ট্যাটিস্টিক্স ফলো করে, তারা হচ্ছে বোসন্স। আরেকটা হচ্ছে ফার্মিয়ন্স। ফার্মি-ডিরাক বলে একজন ইটালিয়ান সায়েন্টিস্ট, তিনি একটি কণার আবিষ্কার করেছিলেন, যাকে বলি আমরা ফার্মিয়ন্স। দুটোর মধ্যে তফাৎ কি? একটা হচ্ছে বোসন্স, যেটা তারা একসঙ্গে একই অবস্থায় অনেকগুলো থাকতে পারে, কিন্তু ফার্মিয়ন একা একা থাকতে ভালোবাসে। যদি তোমাদের একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে তুমি যখন ক্লাসে বসো, ধরো বেঞ্চে একজন বসার জায়গা আছে, একজন করে বসে আছো। একজনের নাম ধরে নাও সুনীল, একজনের নাম অনিল। সুনীল একা বসে আছে, অনিল একা বসে আছে। অনিলের যে বন্ধুবান্ধব তারা বসতে চাইছে ওর বেঞ্চে, সুনীল কিন্তু দেবে না, সুনীল একা ছাড়া বসবে না, একার জায়গা আমি একাই বসবো। কিন্তু অনিল সে ডেকে নিচ্ছে, এই তুই আমার কাছে আয়, তুই বস, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। এইটা হচ্ছে বোস স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যত খুশি বসতে পারে। মোদ্দা কথা হলো যে বোস-আইনস্টাইন কনডেনসেশন বা বোস স্ট্যাটিস্টিক্স একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে, এখনও গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে। এবং এই বোস-আইনস্টাইন কনডেনসেশনে বর্তমানে কোয়ান্টাম কম্পিউটিং বলো এবং অন্যান্য যে এমনকি এমআরআই বলো কি সেন্সিং টেকনোলজিতে খুব বেশি কাজে লাগছে। কাজে এটাই হচ্ছে বোস সংখ্যায়নে শতবর্ষ করার একমাত্র কারণ হচ্ছে বোস সংখ্যায়ন কিন্তু অতদিন আগে আবিষ্কার হয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি। সামনে প্রচুর অগাধ ক্ষেত্র পড়ে রয়েছে, যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন অধিকর্তা শুভব্রত চৌধুরী। চলে গেলেন ভারতীয় সিনেমা জগতের তারকা পরিচালক শ্যাম বেনেগল। শুরু করেছিলেন অঙ্কুর থেকে, শেষ করলেন মুজিব দ্য মেকিং অফ আ নেশন দিয়ে। মাঝখানে দীর্ঘ কর্মজীবন। জওহরলাল নেহরুর রচনা অবলম্বনে দূরদর্শনে ভারত এক খোঁজ, ছোট পর্দায় তাঁর একটি অসামান্য কাজ। গ্রাম জীবন, তার সংঘাত, সেখান থেকে তৈরি হওয়া ক্ষোভ এবং তার রূপান্তর বিদ্রোহে সবই ছিল তাঁর ছবির মূল উপজীব্য। আর ছিল নানা শ্রেণীর থেকে উঠে আসা বহু স্বর। বিশিষ্ট এই পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। বিশিষ্ট সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌমিক বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে বলেন, অকৃত্রিম বন্ধু শ্যাম বহু নতুন শিল্পীকে চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন, যা প্রকৃতপক্ষে ছিল এক আবিষ্কার। একটার পর একটা ছবিতে একটা ছোট অঞ্চল, তার সীমিত সংকীর্ণ সমাজ, তার মধ্যে বঞ্চনা, ক্ষমতার আস্ফালন, তার বিরুদ্ধে প্রতিরোধ, বিস্ফোরক প্রতিরোধ, আর তার ধারক বাহক একটা নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীকুল। শ্যাম যাদের আবিষ্কার না করলে আমরা তাদের মহিমা কোনোদিন চিনতেই পারতাম না। ভারতীয় ছবিতে তারা বহুদিন ধরে অন্য পরিচালকদের ছবিতে, ভারতীয় ছবির বিকাশে এই অভিনেতা অভিনেত্রীরা, এই শিল্প কর্মকুশলীরাও, যারা শ্যাম বেনেগলের হাতে তার ঘরানায় তৈরি, এতভাবে ভারতীয় ছবিকে পুষ্ট করেছেন, ঋদ্ধ করেছেন, সে ঋণ কেউ বোধহয় কোনোদিন পরিশোধ করতে পারবে না। পরিচালক শেখর দাস বললেন, বাংলার সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়। সত্যজিৎ রায়ের পর যে কমপ্লিট ফিল্ম মেকার বলা হয়, সেই জায়গাটা শ্যাম বেনেগল নিয়েছিলেন এবং ওনার উপরে উনি খুব অসাধারণ কাজ করেছেন। তো এরা তো সিনেমার যুগপুরুষ বলা যেতে পারে। তাই আমরা শ্যাম বেনেগলকে, পশ্চিমবঙ্গের মানুষ আরোহণ বলে ছবি করিয়েছিল, সেটা খুব চমৎকার সিনেমা। সুভাষ বসুর উপর ছবি করেছিলেন। বাংলার যাকে জনক বলা হয়, সে মুজিবুর রহমানের উপর ছবি করেছেন, শেষ ছবি। ওই জন্য আমাদের শ্রদ্ধা আমরা জানাবো এবং ইতিহাস বিচার করবে যে উনি কত বড় পরিচালক ছিলেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে প্রিয়া বিশ্বকর্মা,
সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।